হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। রাত্রে ভাত রান্না করতে গেছি, দেখি যে আমাদের সিলিন্ডার শেষ হয়ে গেছে। কি করব? পরে রাইস কুকার তো আছেই আমার, আপনারা জানেন। আর রাইস কুকারে আমি আরও আগেও রান্না করেছি, তাই আজকে দুপুরবেলার রান্নাটা আমার রাইস কুকারেই করতে হবে। রান্না করতে মজা হলেও তার অনেক বেশি লাগে। সব কিছু রান্নাঘর থেকে এনে এখানে এনে আবার রান্না করাটা কি যে একটা চাপ। দেখে আমি আপনাদের এখানে সব কিছু এনে রেখেছি। ওইখানে ওই যে তরকারি কাটার জিনিস, এখানে এই যে হলুদ মরিচ লবণ সব, আর এখানে এই যে রান্না। প্রথমে সব কিছু নিয়ে একদম ছড়িয়ে বসেছিলাম, কিন্তু প্রাচ্য এটা বেশিক্ষণ আমাকে হতে দিল না, কারণ ও গাড়ি যেহেতু চালাচ্ছে আমাকে এক সাইড হয়ে বসতে হয়েছিল। আসলে লাইনটা এমন একটা জায়গায় যে আমাদের টিভির নিচ বরাবর, যার কারণে আমি একটু সরে বসেছিলাম, কিন্তু প্রাচ্য আমাকে বাধ্য করেছে একদম পুরা ওয়ালের সঙ্গে লেগে বসার জন্য। তো এখানে সব কিছু নিয়ে বসেছি। তরকারিটা আমি একদম সিদ্ধ করে তারপরে জল দিয়ে দিয়েছি। সব কিছুই শেষ, সিদ্ধ করার শেষ। আমি একদম সম্ভার দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন আমি কিছু আলু ভেঙে দেবো। এই জিনিসটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। তরকারিতে কিছু আলু বাড়িয়ে দিলে পরবর্তীতে এগুলো একটু ভেঙে দিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, তাহলে আপনার মনে হবে না যে আপনি শরবত বানিয়ে রেখেছেন। এটা তরকারির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। এটা আমি আমার মার কাছে শিখেছি। রাইস যতই বলেন না কেন, রান্না তো হয়েই যায়, বাট চুলার মতো রান্না আপনি কখনো রাইস কুকারে করতে পারবেন না, কারণ চুলার রান্নার যে টেস্টটা, এই টেস্টটা রাইস কুকারে কখনোই আসবে না। মানে খাওয়ার মধ্যে যতটুকু স্বাদ হওয়া দরকার অতটুকু হয়, কিন্তু আপনি যদি খুব খাদ্যরসিক হন, যে স্বাদ ছাড়া একদমই খেতে পারেন না, সেই ক্ষেত্রে রাইস কুকার আসলে করা যায় না। এটা বিপদের সঙ্গী। আসলে পরিস্থিতির কারণেই রাইস কুকারে রান্না করতে হচ্ছে আমার, যেহেতু গ্যাসটা হুট করেই চলে গিয়েছে, আমিও জানতাম না, যার কারণে আজকে দুপুরটা রাইস কুকারেই করতে হবে আমার রান্না। আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যেই আমি সেরে ফেলবো। আর এখানে প্রাচ্য কিছুক্ষণ পরপর এসে আমাকে ডিস্টার্ব করছে, কারণ ও এটা দেখেছে। ও ভাবছে কিছুক্ষণ পরে আমি ওকে এটা দেবো, ও এটা দিয়ে খেলবে। আমার তরকারি রান্নাটা শেষ, এখন আমি ডাল বসিয়ে দেবো। ডাল আমাদের সবসময়ই লাগে, পরিস্থিতি যেমনই হোক আমার ডাল লাগবেই। তরকারি না রান্না করলেও আমার ডাল রান্না করা লাগতোই। তো বরাবরের মতো আমি মুসুর ডাল বসিয়ে দেব, ধুয়ে টুয়ে রাইস কুকারে একেবারে বসিয়ে দেব। শুধু সিদ্ধ হয়ে গেলে পরে সম্ভারটা দিয়ে দেব। নতুন বাসায় আসার পর থেকে আপনাদের সাথে ব্লগটা ঠিকঠাক মতো কন্টিনিউ করতে পারছি না, যদিও শর্ট ভিডিও দিচ্ছি, বাট ব্লগটা কন্টিনিউ করা হচ্ছিল না। আসলে অলসতা যেন আমার পিছুনেই ছাড়ছে না। দেখা যায় দুপুর অবধি কাজ টাজ করে রান্নাবান্না করে পরে আর ভালো লাগে না। সন্ধ্যার পরে আবার প্রাচ্যকে খাওয়ানো, পূজা দেওয়া, ঘর গোছানো, এইগুলো সব মিলে আর হয়ে উঠছিল না কেন জানি। কিন্তু যেহেতু এটা আমার শখ, আর এটা আমার ওয়ান কাইন্ড অফ পেশা হয়ে গিয়েছে, এখন আমার কন্টিনিউ করতেই হবে। আবারও আপনাদের সাথে কন্টিনিউ ব্লগ দেওয়ার ট্রাই করব আমি। তো এখন সব কিছু যেহেতু রান্না মোটামুটি কমপ্লিট, আমি সব কিছু এক সাইডে গুছিয়ে রাখছি, আর যেগুলো লাগবে না ওইগুলো আমি তুলে রেখেছি। আর এখন যেই সাইডটাতে রান্না করেছিলাম আগে, ওই সাইডটাতে কিছু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু তেল পড়েছিল, তাই আমি তাড়াতাড়ি করে মুছে নিয়েছি। তা না হলে প্রাচ্য এগুলো পা দিয়ে পুরা ঘর করবে, পুরা অয়েলে অয়েলে একটা ভাব চলে আসবে, যে কারণে আমি অল্প থাকতেই এগুলোকে মুছে ফেলেছি, শুধু মাঝখানের অংশটা যে অংশটাতে ছিল। তো ফ্যান ছেড়ে দিয়েছি, শুকানো অবধি প্রাচ্যকে অন্য রুমে নিয়ে যাবো। আর এখানে ওকে ঘামিয়ে পুরো একাকার করে ফেলেছে। ও সারাক্ষণ দৌড়াদৌড়ি লাপাঝাপি করতে থাকে, যার কারণে ইদানিং ওর স্বাস্থ্যটাও ঠিকঠাক মতো হচ্ছিল না। সবাই ভাবে আমি খাওয়াই না। কেউ দেখলে ফার্স্টে এটাই বলে, আপনি কি খাওয়ান না, বা দিদি আপনি কি খাওয়ান না, বা তুমি কি খাও না বাচ্চাকে। এই জিনিসটা যে একটা মার কাছে কতটা পেইনফুল লাগে, এটা যে শুনে সে বুঝে। মারা কখনো তার বাচ্চাকে কোনো কিছু না দিয়ে বা না খেয়ে নিজে খেতে চায় না। আশা করি এটা সব মায়েরা বুঝবেন। আর নেক্সট টাইম আমার সামনে আমার ছেলেকে নিয়ে এই ধরনের কোনো কথাই বলবেন না, যে শুকিয়ে গেছে, এই হয়ে গেছে। সে সুস্থ থাকবে, সেটাই আমার কাছে বড় কথা। আর স্বাস্থ্য প্রত্যেকটা মাই চায় স্বাস্থ্য হোক, বাট না হলে তো কিছু করার নেই।
বাচ্চা পাপা নিয়ে আসছে। এগুলো বুঝলাম না এমন কেন হয়েছে, এগুলো নাকি যেভাবে রাখে ওইভাবেও হয়ে যায়। অবশ্য এখন একটু একটু সতেজ হচ্ছে। আর গোলাপের চারাটা আমি এনেছিলাম হাজারিটা, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম, বাট ওইটা বুঝলাম না কেন জানি, মানে যেই অবস্থায় কিনে এনেছি ওই অবস্থায় রাখার পরেও এটা মরে গেছে। আমি ভাবছি এটাকে উঠিয়ে ফেলে দিতে হবে, বাট এখন এই বাসায় আসার পর দেখছি কি সুন্দর সুন্দর পাতা গজাচ্ছে। মানে আমার এত ভালো লাগছে এটা দেখি, কারণ একটা সময় ইচ্ছা ছিল যে আমার বারান্দার মধ্যে অনেক গোলাপ গাছ হবে, অনেক না হলেও 2-3টা তো থাকবেই বিভিন্ন কালারের, যেগুলো আমি দেখে শান্তি পাবো। এখন এটা যেহেতু হচ্ছে আমার খুব ভালো লাগছে। আর নয়নতারা ফুল গাছগুলো আসলে এনে আমি খুব ভালো করেছি, কারণ এগুলোতে ডেলি 1-2টা করে ফুল ফুটেই যায়, একটা আর আরেকটা। এটাতে অলরেডি একটা ফুল ফুটে আছে। আমি যদিও 1-2টা ফুল গাছে রেখে দিই, কারণ দেখতে ভালো লাগে, কেউ এসে দেখলে ভালো লাগবে। আর বাকি ফুল গাছগুলো তো জানিনি, যে সাদা ফুল গাছ। দেখি আরও কিছু ফুল গাছ আনতে পারি কিনা। অনেক গাছ শীতকালের কারণে আসলে অনেক মরে গেছে। আর এই যে এটা বুঝতে পারছি না হবে কিনা। আর এই বস্তাতে অনেকগুলো মাটি এনে রেখেছি, বাড়িতে গিয়েছিল যে মাটি এনেছে।